আমরা লারাভেল ব্যাচ 8 এর ক্লাস নাম্বার 23 এ আছি এবং আজকে আমরা শপিং কার্টটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। লাস্ট ডে পর্যন্ত যতটুকু করতে বলা হয়েছিল যে ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লে হবে ক্যাটাগরি ওয়াইজ, ম্যানুফ্যাকচারার ওয়াইজ এবং হোম পেজে অ্যাডমিন প্যানেলে ম্যানুফ্যাকচারার অ্যাড করা থাকবে, ক্যাটাগরি অ্যাড করা থাকবে, প্রোডাক্ট অ্যাড করা থাকবে এবং সেগুলোকে ম্যানেজ করা যাবে। ম্যানেজ বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে আমরা এডিট, ডিলেট, পাবলিশ, আনপাবলিশ এগুলো সব করতে পারবো। লাস্ট ডে আমরা ই কমার্সের যে কাজটা শুরু করেছিলাম ই কমার্স 2 নামে, টিটি ই কমার্স 2 নামে, ওখানে মিরাজ যতটুকু দিয়েছিল তার উপরে আমরা একটা ফিচার অ্যাড করেছি, টপ প্রোডাক্ট। সেটা আমরা অ্যাডমিন ম্যানেজ থেকে কোনো একটা প্রোডাক্টকে ওয়ান ক্লিকেই টপ করে দিতে পারছি এবং সেটাকে আমরা আমাদের যে স্লাইডার আছে সেই স্লাইডারে ডিসপ্লে করাতে পারছি উইথ ইমেজ এন্ড আদার্স ইনফরমেশন। তো আজকে আমরা যেটা করতে শিখবো সেটা হচ্ছে যে প্রোডাক্টের ডিটেলে, প্রোডাক্টের নামের উপর ক্লিক করলে ডিটেলে যাচ্ছে, বাট এটা বিট কনফিউজিং, রাইট? আমরা একটা কাজ করি, নামের উপর ক্লিক করলে ডিটেলে যাক, সমস্যা নেই। আমরা এই অ্যাড টু কার্ট বাটনের পাশে আরেকটা বাটন জুড়ে দেই, যে প্রোডাক্ট ডিটেল, সেখান থেকে ডিটেলে যেতে পারবে। ইভেন যদি এটাও পুরোটাকে একটা অ্যাঙ্করিং এর মধ্যে রাখা যায় এবং সেখানেও ক্লিক করলে যেন ডিটেলে যাওয়া যায় সেই ব্যবস্থাও আপনারা রাখবেন। তো প্রোডাক্ট ডিটেলে যেন সে যেন সামহাউ যায়। দেন কার্টে প্রোডাক্ট অ্যাড করার যে সিস্টেমটা সেটা নিয়ে যাব। এই টেমপ্লেটটার একটা লিমিটেশন আছে, এখানে শর্টকাট কার্ট নেই, শপিং কার্টের ভিউটা নেই। অনেক টেমপ্লেটে যেরকম কার্সার নিলে সুন্দর করে ড্রপ ডাউনে ছোট্ট করে কার্ট ডিসপ্লে করে, অথবা লেফট সাইডে কার্টের উপরে ক্লিক করলে কার্টটা বের হয়ে আসে, দেন এ কুইক শোয়িং কার্ড, এটা এই টেমপ্লেটে নেই। তো আমরা এটাকে কিভাবে করা যায় যে লাইক কার্টে ক্লিক করলে যেন আমরা সরাসরি কার্টে চলে যাই, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আপনি কি ওয়েস দেওয়ার পর এমনিতে কিছু দিচ্ছেন? এরকম তো হওয়ার কথা না যে আপনার অ্যাপাচিতে ক্র্যাশ খেয়ে যাচ্ছে শুরুতেই। আপনি সিস্টেমকে ফরম্যাট দিয়েছিলেন পুরো? আর আদার্স এখানে তো যেটা হচ্ছে যে আপনার সিস্টেমই ক্র্যাশ করছে, যে এরর অ্যাপাচি শাটডাউন আনএক্সপেক্টেডলি ডিউ টু ব্লক কোড, মিসিং ডিপেন্ডেন্সিজ, improper privilege, crash, shutdown, another method. অ্যাপাচি কোনো মতেই কোড চেঞ্জ করলেও কোনো কাজ করে। ওই 8080 ব্লক বুঝতে পেরেছেন? 431 কোডটা পাওয়া যাবে। এবার থেকে আপনি যেটা করতে হবে লোকালহোস্ট কোলন 431 দিতে হবে, তাহলে পাচ্ছি। 8080 ব্লক হয়ে গেছে কোনোভাবে। 431 6060 এগুলো ইউজ করে সামহাউ কোনো মেশিনে কোনো একটা অ্যাপ্লিকেশন আছে যা ব্লক। ঠিক আছে, এখন কি করব? এটা ফাইলগুলোকে htdocs এর ভিতরে
আচ্ছা, কি করতে চাচ্ছি, ফ্রন্ট এন্ডই কাজ করব। ফ্রন্ট এন্ডে প্রথমে এই একটা বাটন তৈরি করি ডিটেলের জন্য, অলরেডি ফাংশন আমাদের লেখা আছে। দেন এই পুরোটাকে আপনি অ্যাঙ্করিং এর মধ্যে নিয়ে আসবেন, সেটা একটা কাজ। তারপরে শপিং কার্টের কাজ। তো এটা কোথায়, গতকাল ছিল আজকে নাই, এরকম একজন আছে। Right. কোঅর্ডিনেটর করবে জাহাঙ্গীর এবং ওই দুজনই নাইম, ওটা ল্যারাভেল ভয় পেয়েছে, ওই দুজনই কোঅর্ডিনেটরে চুজ করবে। রেগুলার ক্লাস করলে যেগুলো আছে ওগুলো ভালো মতো পাওয়া থাকে, যে কিছুতেই যেগুলো কিছুতে সেই পারা হয়, এটা শুধু রেগুলারটি আর হচ্ছে প্রি রিকুইজিট যেগুলো দেওয়া হয়, দুইটা দিয়ে যদি ল্যাকিং থাকে তাহলে খুব করবে, সেটা হোক লারাভেল হোক সিআই, দুটোই হয়ে যাবে। তাহলে তো আমাদের ক্লাস 4টা থেকে 5টা হবে। ক্লাস তো একটু বলি, শপিং কার্ট আজকে একটা ক্লাস হচ্ছে, চেক আউট পেজ, হ্যাঁ, নেক্সট উইকটাতে অ্যাজাক্স হবে, দুইটা ক্লাসের অ্যাজাক্স আছে। চেক আউট প্রসেসে চেক আউট, শিপিং, বিলিং মিলে আরেকটা ক্লাস আছে, 4টা ক্লাস। পেমেন্ট এপিআই অর্ডার, পেমেন্ট এপিআই একটা ক্লাস, অর্ডার, ওই ইনভেন্টরি প্রসেস এবং নরমালাইজেশন আরেকটা ক্লাস। 6টা ক্লাস। অ্যাডমিন প্যানেলে গিয়ে পিডিএফ ক্রিয়েশন ডাউনলোড, যেটা আছে ফোর্স ডাউনলোড পিডিএফ ক্রিয়েশন, ওই একটা ক্লাস। 7টা ক্লাস। মানে আমরা যে স্টেপগুলো বলতে যাচ্ছি এর মাঝে একটা জায়গায় একটা পোর্শন আছে ইমেলিং। তো এই পার্টগুলো বাকি আছে, ঠিক আছে। ক্লাস তখনই শেষ হবে যখন এই বিষয়গুলো শেষ হবে। এইগুলো শিখতে পারলে জব পেয়ে যাবেন আপনারা। এবং যদি এটাকে কাজে লাগাতে পারেন প্রজেক্টে, নিজেদের প্রজেক্ট। যদিও আমাদের ক্লাস 23টা, রাইট, আমরা প্রি রিকুইজিট 5টা ক্লাস করেছি, রাইট, এটা আউট অফ সিলেবাস। তো 28টা ক্লাস হওয়ার কথা, আজকে আমাদের 23, কাছাকাছি 28 বা 29 ক্লাসে আমাদের কোর্স শেষ হবে, ঠিক আছে। এবং আমি প্রথম ক্লাসের দিকেই বলেছিলাম যদি রেগুলার থাকেন ক্লাস কিন্তু প্রেশার মনে হবে না। এবং যারা রেগুলার আছে আমার মনে হয় না তাদের প্রেশার মনে হচ্ছে ক্লাস, বুঝতে পারবেন লাইক আলামিন, বাট করতে গেলে আটকে যাবেন, করতে গেলেই আটকে যাবেন, কারণ প্র্যাকটিস কম। কোডিং প্র্যাকটিস কম আছে বাসায়। আচ্ছা, আমি রিসোর্স থেকে আমি কাজ করতে চাচ্ছি
ফ্রন্ট এন্ডে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে না, ওটা ফিচার্ড আইটেমস না, আই হোপ যে ফিচার্ড আইটেমস এ অ্যাড টু কার্ট আছে, ওটাকে আমি প্রোডাক্ট ডিটেল করে দিব আর কি। এই যে এখানে কার্টের অ্যালাইস তৈরি করে রেখেছেন। আচ্ছা আচ্ছা, এটাকে আমি প্রোডাক্ট ডিটেল বলি। ওই যে অ্যাড টু কার্টের যে বাটনটা আছে না অ্যাঙ্কর, ওটাকেই আমি কপি করে নিলাম এবং প্রোডাক্ট ডিটেল বলছি, এবং ওটাকেই আমি প্রোডাক্ট ডিটেলের জন্য যে অ্যালাইসটা বানানো আছে সেটা দিয়ে দিলাম, রাইট। প্রোডাক্ট ডিটেলে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেল অ্যালাইস হয়ে যাবে প্রোডাক্টের আইডি সহ, এবং এখন দেখবেন যেন আমাদের প্রোডাক্টের উপর ধরলে লোড হয়নি। ব্র্যাকেট এর গন্ডগোল দেখা যাচ্ছে। কোথায়? এটা হ্যাঁ, তাই তো হওয়ার কথা। দেখেন প্রোডাক্ট ডিটেলের বাটন কিন্তু এখানে বসেছে, রাইট। আগে এর উপরে ক্লিক করলে ডিটেলে যাওয়া যেত, এখন এখানে ক্লিক করেও ডিটেলে যাওয়া যাবে। আচ্ছা, এখানে যেমন অ্যাড টু কার্ট, এটাকে ফাংশনাল করলে আমি আবার ওইটাকেও ফাংশনাল করব। এই যে এখানে যে অ্যাড টু কার্ট আছে সেটাকেও, যে অ্যাড টু কার্টে ক্লিক করলে এই যে কার্টটা কিন্তু আসছে, জাস্ট পেজ বানানো আছে। আচ্ছা, আবার প্রোডাক্ট ডিটেলে গিয়ে যখন আমাদের এই অ্যাড টু কার্টে ক্লিক করা হচ্ছে তখনও কিন্তু এই কার্ট পেজটা আসছে, বাট এই কার্ট পেজটা স্ট্যাটিক, আমাদের করতে হবে কি ডায়নামিক। ওকে, নাও এখানে আরেকটা ফ্লস রয়েছে, যে এই ইমেজটাকে প্রোডাক্ট ডিটেলের এই ইমেজটাকে একটু ছোট করে শো করা। আমরা একটু যাই, প্রোডাক্ট ডিটেল কোথায়, ঠিক আছে। দেখি আপনি ছোট করে দেখাচ্ছেন, এই সরে আসে আবার বড় হয়ে যাচ্ছে কেন? দেন না, একটাই তো ইমেজ এখানে। ও, তিনটাই তো ইমেজ। তিনটে ইমেজ কি একই ইমেজ? অ্যাঙ্গেলে দেওয়া আছে।
আচ্ছা, এখন এখন আরেকটা বিষয় একটু আমরা দেখি তাহলে। এই অ্যাড টু কার্টে ক্লিক করলে যে কার্ডটা আসে সেটা বেসিক্যালি এটাকে কার্ড না বলে আমরা সরাসরি যেটা করি, অ্যাড টু কার্ট কোথায়, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলে যাচ্ছে কোথায়, কার্টে, রাইট? সো কার্ট, এটাকে আমি অ্যাড টু কার্টই বলি। আমরা রাউটসটা একটু পরিবর্তন করব। কোথায়, অ্যাড টু কার্ট, কার্ট কন্ট্রোলার তৈরি করব, অ্যাড টু কার্ট ফাংশনটা আমি তৈরি করব। তো এখানে বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে আইডিটা, কোন প্রোডাক্টটাকে আমি কার্টে অ্যাড করতে চাচ্ছি সেই আইডিটা আমার লাগবে। সো যখনই আমি প্রোডাক্ট ডিটেল থেকে কার্টে আসার চেষ্টা করব, ডেফিনেটলি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ইনফো থেকে আইডিটা আমাকে প্লেস করতে হবে। প্রোডাক্ট ইনফো থেকে আইডিটা আমাকে দিয়ে দিতে হবে না? তো ওই আইডিটা নিয়েই আমরা রাউটসে যাব, ওই আইডিটা নিয়েই আমরা অ্যাড টু কার্টে ফাংশনে যাব, যাতে ওই প্রোডাক্টটাকে আমরা ডেটাবেস থেকে তুলে কি করতে পারি, কার্টে যুক্ত করতে পারি। এখন এখানে যে ডিজাইনটা আছে, ডিজাইনটা কিন্তু ভিন্ন কথা বলছে। ডিজাইনে একটা কোয়ান্টিটি ইনপুট বক্স আছে, তার মানে এই যে বাটনটা, এই বাটনটা লিংক বাটন করলে হবে না, এই বাটনটা করতে হবে সাবমিট বাটন, যাতে আমি কোয়ান্টিটিটাও নিয়ে যেতে পারি। তার মানে এখানকার যে ফাংশনাল ইস্যুটা প্রোডাক্ট ডিটেলের, এই অংশটুকুকে আমি একটা ফর্মের আন্ডারে নিয়ে নিব, রাইট? আর এখন এই যে এখানে যে বাটনের কনসেপ্টটা আছে না, এই যে বাটনটা, এই বাটনটাকে আমরা সাবমিট বাটন করে দিব, রাইট? সো এই অংশটুকুকে আমরা একটা ফর্মের মধ্যে নিয়ে যাই। কিভাবে ফর্ম লিখে একটু বলেন। দেন ফর্ম, বিপাশে দুইটা, দেন দিলাম, তারপর ফর্ম, তারপর ওপেন। এই যে আমাদের কোথায় আছে, রিসোর্স, ভিউ, অ্যাডমিন, লগইন। হ্যাঁ, এই সিনট্যাক্স গুলো একটু মনে রাখবেন। আমরা ফর্ম দিলেও হবে, বাট এটা কিভাবে কাজ করছে একটু দেখেন। ফর্ম ওপেন, এই যে অ্যারের ইনডেক্স ইউআরএল, তারপরে অবজেক্ট আকারে ফার্স্টে অ্যালাইজ, দেন মেথড আমার পোস্ট। একইভাবে আমি এটাকে নিয়ে যাব কোথায়, অ্যাড না, ভুলই হচ্ছে, ইনসার্টে প্রেস করেছে। Ready?
অ্যাড টু কার্ট মেথড আমার পোস্ট। ফর্মকে আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রোডাক্টের যে কোয়ান্টিটি এটা তো আর এখানে হবে না, হ্যাঁ, এটা হচ্ছে পারচেসিং কোয়ান্টিটি, আমি বুঝাতে পারছি। এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা ব্ল্যাঙ্ক থাকবে এবং আপনি এখানে বসাবেন, হ্যাঁ, কেউ যখন কিনবে এটা বসাবে, অথবা ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে আমি 1 রেখে দিতে পারি, এটা ডিফল্ট ভ্যালু। হ্যাঁ, সে বাড়াই কমাই নিবে, বোঝা যাচ্ছে। কার্টে যদি কোনো কোয়ান্টিটি না দেয়া হয়, নর্মাল রুলস অনুযায়ী আপনি কোনো কোয়ান্টিটি নেন নাই, তার মানে আপনি তো কোনো প্রোডাক্টই নেন নাই, সেটা বোঝা যাচ্ছে। নাও এখন এটা কিন্তু একটা সাবমিট বাটন, বাট বাটনটা সাবমিট করার জন্য আমাদের কিন্তু যে বাটনের টাইপ কি দিতে হবে, সাবমিট করে নিতে হবে। হ্যাঁ, আমাদের রাউটসটার গেট হবে না, কি হবে, পোস্ট হবে। কার্ট কন্ট্রোলারটা আমরা তৈরি করি প্রজেক্টের মধ্যে htdocs এ, প্রজেক্টে গিয়ে ওপেন পাওয়ারশেল, Edison make controller card resource। আচ্ছা, কন্ট্রোলারটা আমাদের ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি কন্ট্রোলারে যাই, app http controller কার্ড কন্ট্রোলার আমরা পেয়েছি। আমরা কি বলি, add to cart ডলার প্রোডাক্ট আইডি, তাই না। তারপর প্রোডাক্ট ইনফো ধরে ডিবি স্কোপ টেবিল, এখন ঘটনা আছে, প্রোডাক্ট আইডি আমি এখানে কিভাবে পাবো, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমি তো এখান থেকে প্যারামিটার দিয়ে পাস করি নাই, আমি বেসিক্যালি পাস করেছি কি,
এটার কি হাইপারলিংক রেফারেন্স থাকবে নাকি চলে যাবে কোথায় ফর্মে তাই না সো এটার অ্যাঙ্করিং এ না রেখে এই বাটনটাকে আমরা যদি অ্যাঙ্করে না রাখি সাবমিটে রাখি তাহলে আমার অ্যাড টু কার্টে যাওয়ার কথা কারণ আমার ওইগুলো সব রিকোয়েস্ট থেকে নেওয়া উচিত তাই না নট ফাউন্ড http exception add to cart route controller পেল না কেন ওই ওয়েব রাউট সেভ করা হয় না সেভ করা হয়েছে রাইট অ্যাড টু কার্ট দেন কন্ট্রোলারে আসছে প্রোডাক্ট আইডি কিন্তু প্যারামিটার দিয়ে আসে নাই প্রোডাক্ট আইডি বেসিক্যালি ওখানে নাই রাইট আমাকে যেটা করতে হবে প্রোডাক্ট ডিটেইলের মধ্যে যেমন এই ফার্স্ট ইনপুট বক্সটার নেম আমরা কি দিব কোয়ান্টিটি আরেকটা ইনপুট বক্স নিব যার নাম দিব প্রোডাক্ট আইডি আর প্রোডাক্টের আইডিটা প্রোডাক্ট ইনফো থেকে আইডিটা দিয়ে দিব আর এই ফিল্ডটাকে কি করে দিব হিডেন রাইট সো এখন যেটা হবে যে আমরা যখন এই ফর্মে আছি এর পেছনে যদি আমরা দেখি কোয়ান্টিটি 1 আর প্রোডাক্ট আইডি কত 4 রাইট তো আমরা যদি এখন ওই ভ্যালু দুটোকে ধরার চেষ্টা করি কার্ট কন্ট্রোলার থেকে আচ্ছা রিকোয়েস্ট নেওয়াই আছে প্রথমে আমরা কি নিব ডলার কোয়ান্টিটি রিকোয়েস্ট কোয়ান্টিটি product ID product ID so টেবিলের নাম কি tbl where product ID comma dollar product ID get তাই না সো আমার এটা কি গেট নাকি হবে ফার্স্ট একটা প্রোডাক্ট না ইনফরমেশন আমার প্রোডাক্ট ইনফোর মধ্যে রয়েছে এখান থেকে নিয়ে আমি কার্টে যুক্ত করব বাট আমার কার্ট কোথায় কার্টের ক্লাস কোথায় কোনো কিছু আমার হাতে নাই আমি জাস্ট রেডি করেছি বাট এখন আমার কার্ট ক্লাস দরকার কার্ট ক্লাসের ফাংশনালিটি গুলো দরকার সো সেইগুলো সহকারে আমি প্রোডাক্টকে কার্টে অ্যাড করার ব্যবস্থা করব আপনারা যখন যাবেন Laravel 5.4 শপিং কার্ট এই যে গ্লোডেমিনাসটাই সবচেয়ে বেশি আছে হ্যাঁ গ্লোডেমিনাস শপিং কার্ট প্যাকেজেস বলা হচ্ছে ওখান থেকেও পাওয়া যায় স্ট্যাক ওভারফ্লো গিটহাব গ্লোডেমিনাসটাই নরমালি ইউজ করে থাকে লাস্ট সেশন গুলোতে এখানে বলা হচ্ছে কম্পোজার রিকোয়ার গ্লুটামিনাস শপিং কার্ট এটা আমাকে কমান্ড চালাতে হবে এটা প্রোভাইডার সেগমেন্টে কপি করে দিতে হবে আর এটা অ্যালাইজ সেগমেন্টে কপি করে দিতে হবে অ্যাপের ভিতরে app.php তে কনফিগার তারপরে আমাকে ইউজ করতে বলছে যে কার্টের অ্যাড ফাংশন একাধিক মনে করেন আপনি অ্যারে দিয়ে দিচ্ছেন
এখানে বেসিক্যালি যেটা করা হয় যে অ্যাড ফাংশনের মধ্যে আমরা অ্যারে আকারে ডাটাগুলো যদি দিয়ে দিই তাহলে অটোমেটিক মানে অ্যাড ফাংশন কি করে ওই প্রোডাক্টগুলোকে কার্টে যুক্ত করে নেয়। অ্যারের ইন্ডেক্স গুলো আমরা ইচ্ছে মতো ডিফাইন করে দিতে পারি, লাইক আইডি, নেম, প্রাইস, কোয়ান্টিটি আর ইমেজ আমি দিয়ে দিলাম। দিয়ে অ্যাড ফাংশন মানে অ্যারের ইন্ডেক্স যেমন ইনসার্ট করি না আমরা, ইনসার্ট ফাংশনের মধ্যে অ্যারে দিয়ে দিই, ইনসার্ট হয়ে যায়, টেবিলের নাম বলে দেয়। এখানে টেবিলের নাম বলার দরকার নেই, জাস্ট কার্ট অ্যাড অ্যারে। কিন্তু টেবিল নাই তো, আমরা তো সেশনে ডাটা রাখছি, তো কার্টে ঢুকিয়ে নেবে। তারপরে কার্টের ডাটা আপডেট, কার্টের ডাটা রিড সবকিছুর জন্য ফাংশন আছে, একটু খেয়াল করেন। এই যে আপডেটের একটা ফাংশন আছে, রিমুভ করার একটা ফাংশন আছে, আবার গেট ফাংশনের মাধ্যমে সব তুলে নেওয়ারও উপায় আছে। এই যে গেট রো আইডি দিলে একটা নির্দিষ্ট ডাটা যাবে, আর কন্টেন্টস যখন এই ফাংশনটা কল করবেন সব ডাটা একবারে রিটার্ন হবে। ডেস্ট্রয় করলে সব ক্লিয়ার হয়ে যাবে। টোটাল ফাংশন কল করলে ওই কার্টের সব সামারাইজ টোটাল পাওয়া যাবে। সেপারেটর আমরা সেট করে দিতে পারি। কার্টের যে ট্যাক্সিং সিস্টেম সেটাও এখানে বলা আছে, ট্যাক্স করা যায়। কার্টের যে সাব টোটাল সেটাও আমরা নিতে পারি, তার মানে কার্টে সার্চও করা যায়, সবকিছুই মানে এখানকার ফাংশন দেওয়া আছে packages.org তে গ্লুটামিনাস কার্টের। সো আমি যেটা করছি যে এই কার্ট ক্লাসের যে ভেন্ডরের ইনস্টলেশন, এটা আমি আমাদের যে Laravel ব্যাচ 8 আছে সেখানে একটা অ্যালার্ট আকারে দিয়ে রাখছি, যদি আপনারা কখনো ভুলে যান ওখান থেকে নিয়ে নিতে পারবেন, জাস্ট টিউটোরিয়ালটা। আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন যদি কখনো প্রয়োজন পড়ে। আর এটা তো লাগবেই, আপনারা যখন ইনস্টল দেবেন তখন কিন্তু এটা লাগবে। তাহলে আমি সার্চ দিয়েছি কি একটু খেয়াল করি, Laravel 5.4 শপিং কার্ট, এটা অ্যাড, এটাতে না গিয়ে আমি যে ফার্স্ট যেটা এসেছে গ্লুটামিনাস শপিং কার্ট সেটাই যাচ্ছে, এবং এটা ওয়েল টেস্টেড। হ্যাঁ, আমাদের যতগুলো ব্যাচ গেছে গ্লুটামিনাস এবং এর আগে শপিং কার্ট, দেন তারও আগে এই যে Laravel শপিং কার্ট ক্লাস, এগুলো ইউজ করা হতো, সবই কাজ করে, টেস্টেড। এবং ওই একইভাবে কি করতে হবে, আপনাকে ভেন্ডর ইনস্টল দিতে হবে। ভেন্ডর ইনস্টলেশনের পর আপনাকে ওই অ্যালাইস যুক্ত করতে হবে, প্রোভাইডার যুক্ত করতে হবে, ক্লাস হয়ে গেল এবং ক্লাসের ফাংশন কল করবেন। কঠিন না কিন্তু, সহজ, বাট আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কাজের জন্য কোন ভেন্ডর। ঠিক আছে, তো আমাদের টার্মিনাল ওপেন আছে। আমি যেটা করব, টার্মিনাল থেকে যে প্রসেসটা দেওয়া আছে এটাই বেটার। এই যে কম্পোজার রিকোয়ার গ্লুটামিনাস শপিং কার্ট, এটা হওয়াতে যেটা হয়েছে যে এটা Laravel কম্পিটেবল, Laravel যে ভার্সন, হ্যাঁ সেশনের মধ্যেই ডাটাগুলো রাখবে আর কি। গতদিন যেভাবে আমি বলছিলাম। ভেন্ডর ইনস্টলেশন শুরু হবে।
সময় নিচ্ছে কেন? শিখে ফেলেছেন না? কঠিন হওয়ার কথা না। শুরু হয়েছে তো না? এই তো শুরু হয়েছে। আমরা একটু ভিডিওটা পজ দিয়ে রাখি, ইনস্টল হোক, দেন ভিডিও খুলছি। আমাদের জন্য সে 2.34 গ্লোডিভিনা শপিং কার্ট ট্রাই করেছে, রাইট? তারপরে ফেল করেছে। প্রবলেমটা কি? 2.2 রিকোয়ার্ড, 2.0 required 7. Your PSP version, there is requirement, record, your PSP version does not satisfy this requirement. Installation fail, reverting composition to the original content. Okay. Let's check another Laravel shopping cart. Laravel shopping cart.
এটাই তো গিটার ইউআরএল, তাই না? এটা কিছুক্ষণ আগে আমরা ট্রাই করলাম। এটাই গ্লোডিভিনাস, ঠিক আছে, এটাই। গিটে আরেকটা আছে, সেভেনটা আমরা দেখি যে সেভেনটা কোথায়। ল্যারাভেল জাম্প 7 এর কোডটা কোথায়? সেভেনটাও ছিল 5 পয়েন্ট, এটা তো 2.3 ইনস্টল হয়েছে, খেয়াল করেছেন? না, পিএসপি ভার্সনটা হচ্ছে আমাদের জন্য রিকোয়ার্ড, ল্যারাভেল 5.4 এর জন্য ল্যারাভেল 5.4 এর জন্য রিকোয়ার্ড হচ্ছে 5.6.4 or greater. এই যে এখানে পিএসপি 5.6.4 লাগে। হ্যাঁ, ওর কাছে 7টা আছে, আপনি নিয়ে আসেন তো 7টা। পেছনে আনোয়ারের কাছে আছে, আনোয়ার 7টা দেন। এসি বন্ধ নাকি? কততে দেওয়া? এসি কাজ করে, ফ্যানটা দেন তো। ঠান্ডা লাগতেছে আপনাদের? আচ্ছা, আপাতত থাক থাক থাক। মাইস্কুয়েল তো চলবে না, মাইস্কুয়েল আই করতে হবে। চেঞ্জ ইউআরএলটা দেবেন, যেটা চেঞ্জ হয়েছে সেটাই একদম লোকাল হোস্টের পরে
ওটা সহ লারাভেল তো এখানে কাজ করবে। আচ্ছা, আমরা শপিং কার্টের গ্লোডিমিনা শপিং কার্টের যে ভেন্ডরটা এটি ইনস্টল করতে গিয়ে আমরা দেখলাম 5.4 ল্যারাভেলে সে পিএসপি ভার্সন চাচ্ছে 7। যদি আমি গ্লোডিমিনাস কার্ট ইউজ করতে চাই, ভেন্ডরটা ইউজ করতে চাই ল্যারাভেল 5.4 এ, সেক্ষেত্রে আমাকে লিখতে হয় কম্পোজার রিকোয়ার গ্লোডিমিনাস স্ল্যাশ শপিং কার্ট। সো লেটেস্ট ভার্সন 2.3 অ্যাটেম্প করেন, 2.3 গ্লোডিমিনাস রিকোয়ার করে পিএসপি 7। সো আমরা পিএসপি 7 ইনস্টল করেছি নতুন করে, এবং 7 ইনস্টল করার পর আমরা আমাদের প্রজেক্টটাকে 7 এর মধ্যে রাখছি, ডেটাবেস দেওয়া হয়েছে। এরপরে আমরা আবার নতুন করে ওই ভেন্ডরটা ইনস্টল করার চেষ্টা করব। এখন যদি ইনস্টল হয়ে যায় তো সেই ক্ষেত্রে অ্যাড, ভিউ, আপডেট, ডিলেট এটা খুব সহজেই হওয়ার কথা। আমাদের অলরেডি 40-45 মিনিট খেয়ে নিয়েছে। আচ্ছা, আমাদের প্রজেক্টটা এখানে আসছে নাও। এখন এখান থেকে আমরা ওই কমান্ডটা চালানোর চেষ্টা করি, যেটা বেসিক্যালি আমরা ভেন্ডরটা ইনস্টল করার জন্য দিচ্ছিলাম, তাই না? সো গ্লোডিমিনাসেই আছি, যেটা অ্যাকচুয়ালি ইজি, হ্যাঁ, ইউজ করাটা ইজি এবং সাজেস্ট করে। লারাভেল কিন্তু এটাকেই মেইনলি সাজেস্ট করে, দ্যাটস ওয়াই এটার পেছনেই আছি আমরা। কার্ডটা আজকে আমি সেরে দিতে চেয়েছিলাম। কি সমস্যা? পাওয়ারশেল আজকে আমাদের সঙ্গে একই করছে।
আমাদের সাথে আর কি করছে? যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট ইউজ করে, আপনি সবগুলো ফ্রেমওয়ার্কে ল্যাঙ্গুয়েজ বলে একটা প্যাকেজ থাকে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট প্যাকেজ তৈরি করা যায়। আবার আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিজের মতো করে করা। যেমন আপনি যদি আমাদের দেশীয় যে বিডি নিউজ 24 নিউজ পেপার দেখেন, ওখানে ইংলিশ এবং বাংলা, ওরা কিন্তু বাংলা মুড আলাদা, ইংলিশ মুড আলাদা, সাব ফোল্ডারে করা। আর ক্লিকে যেটা হয় ওইটা ট্রান্সলেটর ইউজ করে, গুগল ট্রান্সলেটরও ইউজ করা যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে নিজেই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, মানে ল্যাঙ্গুয়েস্টিক যে ইস্যুগুলো, যে সাইটের কন্টেন্ট আলাদা, কন্টেন্টগুলো আর কন্টেন্টের বাইরে যে টেক্সটগুলো সেগুলো আবার ল্যাঙ্গুয়েজ আলাদা ফোল্ডার থেকে এনে বসানো হচ্ছে, ল্যাঙ্গুয়েজের জায়গাগুলোকে পরিবর্তন করে ফেলা। আমি আবার দিই, এটা না কম্পোজার রিকোয়ার গ্লুডিমিনাস শপিং কার্ট, দেখা যাক আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করেছিলাম, স্টিল প্রবলেম শো করাতে আমরা কম্পোজারকেও আপডেট দিলাম। লেটস ট্রাই যে আমাদের এখন কি বলে। শুরু হয়েছে, হ্যাঁ, এবার ইনস্টলেশন শুরু হয়েছে। হ্যালো হ্যালো, একটু বলেন আপনাদের বাসায় গিয়ে যদি গ্লুডিমিনাসটা দিতে হয়, প্রথমে পিএসপি 7, তারপর কম্পোজার ওখানে দিয়ে দেবেন আপডেট করে, তারপরে ল্যারাভেলের জন্য রিকোয়ার্ড না, ল্যারাভেলের জন্য রিকোয়ার্ড না, বাট এই ভেন্ডরটার জন্য রিকোয়ার্ড। 6 এ দিয়েছিলাম, ওটা 5.3 এর জন্য, ওটা 2.2, ওটা ছিল গ্লুডিমিনাস 2.2, আর এটা হচ্ছে গ্লুডিমিনাস 2.3। এই যে এখানে লেখা আছে 2.3।
কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারলে বাকি কাজ আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই। কি করবে আলামিন? একটু কাট খড় পড়াতে হবে। এপিআই ইউজ করা হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। না, এটা যারা এপিআই প্রোভাইডার তারা প্রোভাইড করে। অনেক ব্যাংকের এপিআই কালেক্ট করে বেসিক্যালি যেটা করে, কনসেপ্টে যেহেতু বসেই আছি, একটু আলোচনা করে দেই। পেমেন্ট এপিআই যেগুলো আমাদের দেশীয়, যেটাকে আপনারা একসাথে দেখেন যে বিকাশ, ইউক্যাশ নিচ্ছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নিচ্ছে, সবকিছু সামারাইজ একটা প্যাকেজ এপিআই তৈরি করেছে এরকম কয়েকটা কোম্পানির মধ্যে অন্যতম এসএসএল কমার্স, পে পয়েন্ট, হ্যাঁ, সূর্যমুখী, এরা। বাট সবচেয়ে নাম করেছে এসএসএল কমার্স। এসএসএল কমার্স যে কাজটা করেছে, এরা মূলত দুইটা ব্যাংকের কাছ থেকে তারা এপিআই নিয়েছে বা চুক্তিবদ্ধ। বাংলাদেশের সকল ব্যাংকের নেটওয়ার্কিং এর জন্য এবং নেটওয়ার্ক নিয়ে প্রথম যে এপিআই বানায় সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ফর দ্যাট অনলি আমরা কিন্তু 5-7 বছর বা 10 বছর আগ থেকে যখন এটিএম এ টাকা তুলি, ওই এটিএম এ টাকা তুলে ডাচের বুথ থেকে অন্য ব্যাংকেরও টাকা তোলা যেত। অন্য ব্যাংকের বুথ থেকে তাদের ছাড়া অন্য কারো টাকা তোলা যেত না বা এখনো যায় না। বাট ডাচের বুথ থেকে সকল ব্যাংকের টাকা তোলা যায় চার্জ। এটা পরবর্তীতে ব্র্যাক ব্যাংকও নিয়ে আসে। ব্র্যাক ব্যাংকের প্রোডাক্ট হচ্ছে বিকাশ, আর অন্যান্য সকল ব্যাংকের ট্রানজাকশন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউক্যাশ, এমক্যাশ যা আছে, সিটি ব্যাংকের কার্ড টার্ড সহ সবকিছু ওই ডাচের মাধ্যমে হয়। সো ডাচ এবং ব্র্যাকের কাছ থেকে এপিআই কিনেছে কে? এসএসএল কমার্স, এবং ওটাকে সামারাইজ করে একটা সামারাইজড এপিআই তৈরি করেছে, যে এপিআইটা প্রোভাইড করছে এন্ড ইউজারদের, রাইট? সো ব্যাংকিং হিসেব নিকেশ সব কার কাছে? এসএসএল কমার্সের কাছে। এসএসএল কমার্স আপনার সামনে একটা কিছু দিচ্ছে, আপনার সাইটের ডোমেইনের এগেইনস্টে তারা এপিআইটা অ্যালাউ করে দিচ্ছে, আপনি যখন ক্লিক করে যাচ্ছেন আপনার সামনে অপশনগুলো খুলে দিচ্ছে। বেসিক্যালি সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, আপনি মাস শেষে একটা একটা করে চেক পাবেন। কার কাছ থেকে? এসএসএল কমার্সের কাছ থেকে। কেউ যখন এপিআই নিয়েছে এসএসএল কমার্সের কাছ থেকে, যদি ধরে নেই আজকের ডিলও এসএসএল কমার্সের কাছ থেকে এপিআই নিয়েছে, আজকের ডিলে যদি 1 কোটি টাকারও ট্রানজাকশন হয়, আজকে থেকে শুরু করে যদি তার বিলিং ডেট হয় অগাস্টের 20 তারিখ, তার মানে সে জুলাইয়ের 20 থেকে অগাস্টের 20 হচ্ছে সাইকেল, জুলাইয়ের 20 থেকে যে বিলগুলো আসা শুরু হয়েছে ওই টাকাটা জমা পড়ছে কার কাছে? এসএসএল কমার্সের অ্যাকাউন্টে। ঠিক আছে, হিসাবটা থাকছে এসএসএল কমার্সের সাইটে, ব্যাক এন্ডে। ওই হিসাবটা আজকের ডিল দেখতে পারে যে আজকে কত অ্যাড হলো, কালকে কত অ্যাড হলো। সেটা নেক্সট অগাস্টের 20 তারিখে বিডি জবস এর নামে একটা চেক ইস্যু হবে এবং ওই চেকটা এসএসএল কমার্স বিডি জবস এর কাছে পৌঁছে দেবে, বিডি জবস টাকাটা তার অ্যাকাউন্ট থেকে তুলে নেবে। তার মানে সে সরাসরি বা একদম ইনস্ট্যান্ট টাকাটা কিন্তু পাচ্ছে না, চলে যাচ্ছে কার কাছে? এসএসএল কমার্সের কাছে, এসএসএল কমার্সের ব্যাংক অ্যাকাউন্টে। আবার এসএসএল কমার্স সেখান থেকে কিছু পোরশন কেটেও রেখে দিচ্ছে, রাইট? পুরোটা কিন্তু দিচ্ছে না, 2% করে এরকম সম্ভবত 4% টাকা কাটে, বা বিভিন্ন ধরনের ট্রানজাকশনের উপর বেস করে বিভিন্ন রেট তার কাছে আছে। এপিআইটা প্রাথমিকভাবে পাওয়ার জন্য 20,000 টাকা লাগে, বাট সিএমএস ওয়েবসাইটে ই কমার্সের ইন্টিগ্রেশনে 10,000 টাকা খরচ আছে, এবং এপিআই পেতে হলে ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড্রেস, ট্রেড লাইসেন্স, ভ্যাট ট্যাক্স সব জমা করতে হবে এপিআইটা পেতে। সো এপিআইটা যখন আপনি পাবেন,
কিভাবে আমাদের সাইটের সাথে অ্যাড করতে হবে তার ডকুমেন্টেশনও তারা দেয়। আবার যদি বলেন যে না আমাকে যোগ করে দাও, কিছু পয়সা দিলেও তারা সেটা যোগ করে দেয়। সেটা বোঝাতে পেরেছি? আর এপিআই ইন্টিগ্রেশনটা যেহেতু এপিআইটা পেইড, ফ্রি না, তো আমরা এখন এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে পেপ্যালের ফ্রি এপিআই। আর যদি আমরা টেস্ট এপিআই পাই, পাওয়ার কথা আছে, আমি গতদিন বলেছি, তাহলে আমরা টেস্ট এপিআইটাও ঠিক আছে। পেপ্যাল ইন্টারন্যাশনাল সকল এপিআই ফ্রি, পেইড কোনো কিছু নাই। টাকা একটা প্রশ্ন হলো যে আমরা প্রোডাক্টের মধ্যে মূলত টাকা হিসেবে অ্যাড করি, যখন বাইরের দেশ থেকে যখন আমাদের প্রোডাক্টগুলো কিনবে তখন তারা কি টাকা হিসেবে তারা কিভাবে ওটা কনভার্ট হয়ে ডলারে চলে যাবে। আমাদের দেশের জন্য টাকা শো করবে, তাদের জন্য আবার ডলার শো করবে, এরকম আপনি করে দিতে পারেন। সাইটে অপশন রাখবেন কারেন্সি, কারেন্সি চেঞ্জ করলে সরাসরি ওটা কারেন্সিতে কনভার্ট হয়ে যাবে। অনেক সাইট আছে কান্ট্রি ওয়াইজ কারেন্সি সিলেক্ট করা যায়। নরমাল 3টা কারেন্সি রাখে, ওই দেশীয় কারেন্সি, ডলার কারেন্সি আর ইয়ে কারেন্সি, হ্যাঁ ইউরো। আমাদের বড় জায়ান্ট সাইট গুলো বিশেষ করে অ্যামাজন, ইবে, আলিবাবা, ওরা অলওয়েজ ডলার এবং ইয়েনে রাখে। আলিবাবা ডলার, ইয়েন আর ইউরোতে রাখে, অন্য কোনো কিছুতে রাখে। আরেকটা প্রশ্ন হলো স্যার, আমাদের সাইডে মধ্যে একাধিক প্রোডাক্ট আছে, একাধিক প্রোডাক্টের প্রাইস একাধিক রকম, কিন্তু যখন আমরা কোনো পণ্য কিনবো, তো দেখা যাচ্ছে এক এক প্রোডাক্টের যেহেতু এক এক রকম, তখন পেপাল বা হেরা প্রজেক্টে মিডিয়া আমাদের প্রোডাক্টের জন্য এত টাকা, ওই প্রোডাক্টের জন্য এত টাকা, পেপ্যালের কাছে ইনফরমেশন পাঠাতে হবে আপনাকে। আপনি যদি একাধিক প্রোডাক্ট আকারে দিতে চান সেই হিসেবে তাকে সামারাইজ ভ্যালু তার কাছে পাঠাতে হবে, অথবা যদি সাম অফ অ্যামাউন্ট আপনি ট্রানজাকশন করাতে চান সেটাও আপনি পাঠাতে পারেন। ওখানে ভ্যালু পাঠানোর অপশন আছে, এপিআই এর মধ্যেই অপশন আছে। তার মানে কি প্রোডাক্ট যাচ্ছে, কি তার প্রাইস, সবকিছু তারা জানে। হ্যাঁ, প্রোডাক্ট ইনফরমেশনই পাঠিয়ে দেওয়া। কার্ড আলাদা জিনিস আর পেমেন্ট মেথড আলাদা জিনিস, টোটালি আলাদা। কার্ড হচ্ছে আপনাকে দেখানোর জন্য, আপনাকে দেখানোর জন্য, কাস্টমারকে বোঝানোর জন্য যে এই জিনিসগুলো আপনি রেখেছেন নেয়ার জন্য। ওখান থেকে আপনি বাদ দিতে পারেন, নতুন যোগ করতে পারেন, আলাদা জিনিস। আর পেমেন্ট মেথড আলাদা জিনিস, টোটালি ডিফারেন্ট জিনিস। হয়েছে আমাদের কাছে ভেন্ডরটা ইনস্টল হয়েছে আলটিমেটলি, কার্ড ভেন্ডরটা, শপিং কার্ট ভেন্ডর। এখন এই গাইডলাইনটা আমরা একটু ফলো করব। আমি কোনটা আপনাদের দিয়েছিলাম, এইটা, এই গিটহাবের এটাকেও আমি আমার সাইটে দিয়ে রাখি। হ্যাঁ, একই। হ্যাঁ, ওরা ভিন্ন আরেকটা সাইট থেকে দিয়েছিলাম, এটা গিটের ইউআরএল থেকে দিচ্ছি। টিউটোরিয়ালটা এখানে দেওয়া আছে, আপনারা দেখবেন গিটের, হ্যাঁ গিট কমান্ডের। তো এখন আমরা যদি দেখি যে এখান থেকে আমাকে কি বলছে, আমাদের কনফিগের app.php তে আমাদের এই দুইটা লাইন যোগ করতে হবে। সো আমি কনফিগে যাচ্ছি, আমাদের এটাতে কাজ করলে তো এখন আর হবে না, হবে এটাতে কাজ করলে হবে না, এটা এখন বাদ দিয়ে দিতে হবে।
দেখেন প্রজেক্ট চলে আসে। আমি কোথায় কাজ করতে চাচ্ছিলাম ফার্স্টে? হ্যাঁ, config-এর app.php তে দুইটা লাইন আমাকে অ্যাড করতে হবে। প্রথম কাজটা হচ্ছে এই লাইনটা দিতে হবে আমাদের প্রোভাইডারে। প্রোভাইডার যে সেগমেন্ট আছে, কই আমাদের প্রোভাইডার? ইয়ার কি করতেছে আমার সাথে? আজকের দিন সারাটা দিনই আর কি করতে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা। কমা দিলাম। আচ্ছা, এরপর এই কার্ড, এই নামে ক্লাসটি ইউজ করতে হবে। আমি যদি কার্টের জায়গায় আর্ট বলি, ঠিক আছে, ওই আর্টই আমাকে কার্টের ক্লাসের জন্য ইউজ করতে হবে। সো এটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি যখন কোনো ভেন্ডর ইনস্টল করবে, এখানে যদি সেই কাজটা না করি পাবে না। হ্যাঁ, অ্যালাইসে। সো আমার এই কার্ডটাকে এখন এপিপি তে যাব, এইচটিটিপি তে যাব, কন্ট্রোলারে যাব, কার্ড কন্ট্রোলারে যাব এবং ইউজ করব ফার্স্ট। কার্ডকে আমি ইউজ করলাম। এবার কার্ড ক্লাসে অ্যাড টু কার্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ডাটা অ্যারেতে ভ্যালুগুলো আপনি জমা করবেন, জমা করে আপনি ওটাকে ইনসার্ট করে দেবেন। কারণ এখানে সুন্দর করে বলা আছে যে আপনি কিভাবে কার্টের ভেতরে ভ্যালু অ্যাড করবেন। এই যে দেখেন, অ্যাড এর ভেতরে আইডি বলা আছে, ভ্যালু, নেম ভ্যালু, কোয়ান্টিটি ভ্যালু, প্রাইস ভ্যালু, অপশন। খেয়াল করেছেন? অপশন মানে কি? এটা হচ্ছে এই চারটা ফিক্সড, বা আপনি যে কোনো নাম দিতে পারেন। এই অপশন অ্যারেটারও আপনি যে কোনো নাম দিতে পারেন। অপশন মানে কি? অপশন হচ্ছে কালারে অপশন আসতে পারে, সাইজে অপশন আসতে পারে, ওয়েটে অপশন আসতে পারে। এটা আলাদা আলাদা ভ্যালু আপনি কার্টে দিতে পারেন। আমি বেসিক্যালি অপশনস এর ভেতরে আমি ইনডেক্স আকারে ইমেজ দিয়ে আমি ইমেজের পাথটা এখানে দিয়ে দিতে পারি প্রোডাক্টে। ঠিক আছে, তো আমি এই কাজটাই করার চেষ্টা করছি। আমি এটা খুব ডাটা অ্যারে ইনডেক্স গুলো ক্রিয়েট করছে এবং ভ্যালু কোড করছে। আইডি, এই আইডিটা কোথায় আছে বলেন তো? এই প্রোডাক্ট ইনফোর মধ্যে আছে না? মিরাজ আমাকে সাহায্য করবে, কোনটার কি ইনডেক্স নেম? আইডি। তারপরে হচ্ছে নেম, প্রাইস নিব, কোয়ান্টিটিটা এখান থেকে আসবে। ইনডেক্সে আমি দিচ্ছি নেম। ডেটাবেসে কি আছে? প্রোডাক্ট, এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাইস, প্রোডাক্ট প্রাইস, তারপরে রাখছি কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা তো আর এটা হবে না, কোয়ান্টিটি হবে ফর্মের যেটা সেটা। এই ডেটাবেসে যে কোয়ান্টিটি আছে সেটা তো আমার স্টক, তাই না? আর তারপরে আমি বলছি ডাটা অ্যারে অপশনস, অপশনস এর মধ্যে আমরা কি দিতে পারি, অথবা আমি সরাসরি ইমেজ বলছি। ঠিক আছে, লেটস চেক যে ইটস ওয়ার্কিং অর নট। প্রোডাক্ট অপশন, প্রোডাক্ট ইমেজ, তার মানে এই অ্যারেতে ডাটা চলে আসলো। তারপরে আমি বলছি কার্ড স্কোপ অ্যাড, অ্যারেটার নাম হচ্ছে ডলার, কার্টের মধ্যে আমি ঢুকে গেলাম, রাইট? তারপরে আমি বলছি হ্যাঁ, সরাসরি রিডেক্ট না, ওটা ইলুমিনেটের একটা আছে। এটা সরাসরি এ থেকে আসে, ইলুমিনেট থেকে নেওয়াটাই ভালো। হ্যাঁ,
পার্থক্য হচ্ছে হ্যাঁ ইউজ টিভি, হ্যাঁ এটা হচ্ছে সরাসরি ফ্রেমওয়ার্ক থেকে আসে আর ওটা আসে ইলুমিনেট থেকে, ঠিক আছে, ভেন্ডর হিসেবে। আচ্ছা তাহলে এখান থেকে আমি যেটা করি রিটার্ন রিডিরেক্ট স্কোপ টু একটা অ্যালাইস দিয়ে দেই শো কার্ড, ঠিক আছে। সম্ভবত নেই, ওটা বানিয়ে নিচ্ছি আমরা। রিসোর্স রাউট কোথায়, এই যে রাউট, ওয়েব রাউট কোথায়, শো কার্ড, শো কার্ড ফাংশন আমি করলাম, গেট হবে। আর আপনি ওয়েলকাম কন্ট্রোলারে ফাংশনটা লিখেছিলেন, শো কার্টের একটা ফাংশন লিখেছিলেন, এই অল পাবলিশ ক্যাটাগরি হেডার টপ ফুটার এগুলো দেওয়ার পর ফ্রন্ট এন্ডে কার্ডটাকে আপনি উইথ করেছিলেন, তাই না? এই কাজগুলো তো আমার লাগবে। তো শো কার্ড ফাংশন পাবলিক ফাংশন শো কার্ড, এখানে এসে ফ্রন্ট এন্ডের ভেতরে পেজটার নাম কি কার্ড, তারপরে ফুটার হেডারকে আপনি উইথ করে দিয়েছেন, তাই না, ফ্রন্ট এন্ডের সাথে কার্ডকে। কার্ডের পেজটা কোথায়, ওটা মাস্টারে রিসোর্স ভিউ ফ্রন্ট এন্ড মাস্টারকে আপনি এক্সটেন্ড করে নিয়েছেন, রাইট? আচ্ছা এটা যদি আমাদের কার্ডটা হয়, সেক্ষেত্রে এই যে আইটেম প্রাইস কোয়ান্টিটি টোটাল ডেসক্রিপশন প্রাইস কোয়ান্টিটি টোটাল এটা তো আসে। আমরা একটা কাজ করি, কার্টের এখানে এসে আমাদের যে টেবিল, এই টেবিলে ঢোকার আগেই এখানে দেখেন কার্ড থেকে ডাটা তোলার কিছু উপায় বলে দিয়েছে। অ্যাড করার এক উপায় আর আপডেট করা, রিমুভ করা, গেট করা, সিঙ্গেল ভ্যালু গেট করা। এই কার্ড কন্টেন্টস যখন আপনারা কল করি তখন সে পুরো কার্টের সব রেকর্ড আমাকে রিটার্ন করে। তো সিঙ্গেল ভ্যালু হচ্ছে আমি যদি এক কার্টে একটা প্রোডাক্ট ইনসার্ট করি বা দুইটা প্রোডাক্ট ইনসার্ট করি তার মধ্যে থেকে একটা আমি চাচ্ছি, আমি একটাকে আপডেট করতে যাচ্ছি, তাহলে কি আইডেন্টিফাই করতে হবে না কোনটাকে আপডেট করবো, আচ্ছা কার্ট কন্টেন্টস ফাংশন কল করলে আমি কন্টেন্টস গুলো পাবো, দ্যাট মিন্স ডেটাবেস যেরকম গেট কল করলে সব দিয়ে দেয় ঠিক তেমন ইকো প্রি কাজ করে কিনা দেখি, প্রিন্ট আন্ডারস্কোর আর আমি বলছি contents, let's check দুদিকে ঘুরে হয়েছে 500 টাকায় এত সুন্দর একটা ড্রেস একটু কিনি, শার্টও পাওয়া যাবে, উপরে কোটিও পাওয়া যাবে, টাই পাওয়া যাবে,
10টা দিচ্ছি। হ্যাঁ, অ্যাড টু কার্ট কি বলে? হ্যাঁ হ্যাঁ, এখানে কোথাও যেন একটা গন্ডগোল দেখা যাচ্ছে। আননোন কলাম প্রোডাক্ট আইডি হোয়ার ক্লস, ঠিকই আছে, ভুল বলে নাই। হ্যাঁ, কারণ আমার ডেটাবেজে আছে আইডি আর আমি চেক করতে গেছি প্রোডাক্ট আইডি দিয়ে, এটা তো হবে না। হ্যাঁ, ডেটাবেজে আইডি আছে, ভুল না ধরলেই বরঞ্চ ক্ষতি হতো, তাই না? এই যে অ্যারেতে ডাটা এসেছে, তার মানে প্রোডাক্ট আছে। একটা জিনিস একটু খেয়াল করেন যে ওই যে আমি ইমেজ দিয়েছিলাম না, ইমেজটা নেই, তার মানে কি এই এই ফিল্ড গুলো, ইন্ডেক্স গুলো ফিক্সড। আমি জাস্ট টেস্টিং পারপাস দিয়েছিলাম। আমি বলেছিলাম না যে অপশনের মধ্যে আপনাকে দিতে হবে ইমেজ বা আদার্স। ঠিক এরকম দেখেন, আমার একটা প্রোডাক্ট ইনসার্ট করা আছে, প্রোডাক্টের আইডি 3, কোয়ান্টিটি আমি 10টা দিয়েছি, মেন শার্ট আছে, প্রাইস 500, আর অপশনের মধ্যে কিছু নেই, আইটেম প্রোডাক্টের ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। দ্যাট মিনস আমাকে যেটা করতে হবে, আমাকে আরো একটা ইন্ডেক্স এখানে বানাতে হবে। অপশনস এর মধ্যে আমি ইমেজ ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার যদি আমি আবারও যাই, দেখেন এটাকে যখন আমি আবার অ্যাড করব, আগে 10টা আছে সেম প্রোডাক্ট, হ্যাঁ, আবার 10টা, দ্যাট মিনস এবার 20টাতে চলে যাবে, 10টাতে আছে, সো ওটা তো এই যে নতুন প্রোডাক্ট হিসেবে আবার 10টা নিয়েছে, খেয়াল করেছেন? নতুন প্রোডাক্ট হিসেবে আবার 10টা নিয়েছে, এবং পরের বার কিন্তু ইমেজ এখানে পেয়েছে। তো আমি আগে ডেস্ট্রয় করে নিই, হ্যাঁ, আগে ডেস্ট্রয় করে নিই, তারপরে এটাকে আমি কাজে লাগাই। আমি অ্যাড করার আগে স্কোপ ফাংশনটার নাম কি, ডেস্ট্রয় ফাংশনটা, এই যে ডেস্ট্রয় ফাংশনটা চালিয়ে সব ক্লিয়ার করে ফেলি। আমি আপাতত অ্যাড করছি না। ডেস্ট্রয়টা কখন হবে? যখন আমি কার্ডকে ক্লিয়ার করতে চাবো তখন ডেস্ট্রয় ইউজ হবে, বাট আমি আমার পারপাস সার্ভ করার জন্য আমি ডেস্ট্রয় করছি। আগে কার্টের ইস্যুটাকে ক্লিয়ার করে নিই। দেখেন আমার অ্যারেটা কি ব্ল্যাঙ্ক হয়ে গেছে না, ডেস্ট্রয় অবস্থায় আছে, বাট আমার আলটিমেট গোলটা কি, কার্টে প্রোডাক্ট অ্যাড করা। কারণ কার্টে প্রোডাক্ট অ্যাড হচ্ছে কিনা সেটা আমরা একটু দেখি। আমি 2টা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি। আমি বেসিক্যালি একাধিক প্রোডাক্ট, লাইক আমি এর 5টা প্রোডাক্ট অ্যাড করি, এটা আসছে, একটু খেয়াল করেছেন, ইমেজ সহ আসছে। আবার এবার যদি আমি আবার একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমি অ্যাড করলাম, একটু খেয়াল করেন এখন কিন্তু আর ডুপ্লিকেট হয় নাই, মানে এক অ্যাড করে নিয়েছে। তখন ইন্ডেক্সের গ্যাপ ছিল, অপশনের ভেতরে ইমেজ পরে দিয়েছিলাম, এর আগে কিন্তু অপশনে কোনো ইমেজ ছিল না, সো দুটাকে আলাদা আলাদা প্রোডাক্ট হিসেবে ধরেছে। এখন সবকিছু যখন সেম পেয়েছে, কোয়ান্টিটি শুধু এক অ্যাড হয়েছে, তখন ওটার সঙ্গে অ্যাড করেছে। বুঝতে পেরেছেন? তারপরে আবার আমি যখন নতুন আরেকটা প্রোডাক্টে যাই, মনে করেন 20,000 টাকা এই ল্যাপটপটা দিতে যাচ্ছে, মিরাজ, আমি এটার 10 কপি কিনে আমার ক্লাসরুমে ঘাটতিটা পুষাই। তো দেখেন আরেকটা প্রোডাক্ট হিসেবে 10টা প্রোডাক্ট হিসেবে আসছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে যে আমার আইডি 2 ইউনিট প্রাইস, একটু খেয়াল করেন, ইউনিট প্রোডাক্ট হচ্ছে 20,000, ল্যাপটপ কোয়ান্টিটি, এই ইনফরমেশন গুলো সব কিন্তু আমার কাছে চলে আসে। আবার আমি যখন দেখবেন আমি টোটাল কল করব, সাব টোটাল কল করব, সবগুলো কিন্তু ক্যালকুলেটেড ডাটা হিসেবে আমার হাতে চলে আসবে। সো ফর ইচ লুপ চালিয়ে কিন্তু এই কাজটাকে আমি খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি এখন, কারণ কার্টের ভেতরে ডাটা ঢুকে গেছে। আমার কি কি লাগবে, প্রথমটাকে যদি আমি বলি ইমেজ, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, এখানে শর্ট ডেসক্রিপশন, না আমি এখানে প্রোডাক্ট নেম বলি, ঠিক আছে, তারপরে প্রাইস, কোয়ান্টিটি, টোটাল বলি, ওকে। তো এরপর আমি একটা রো রেখে বাকিগুলো রিমুভ করি, আমার বাকি রো গুলো রিমুভ, এই একটা রোকে আমি ইটারেট করব।
এটাকে যদি আমি ইটারেট করি, ফর ইচ, তারা কিভাবে ডাটা বের করেছে তারও এক্সাম্পল দেওয়া আছে। একটু যদি আমরা খেয়াল করি এখানে তারা কিভাবে কন্টেন্টস থেকে নিয়ে ডাটা আমাকে সাজাতে হবে, ডেফিনেটলি সেরকম কিছু বলা থাকার কথা, যদি না থাকে আমাদের দেখতে হবে। এই যে দেখেন, এই যে যখন তারা ডাটা বের হয়েছে অবজেক্ট আকারে ডাটা বের করেছে, খেয়াল করেছেন, রো অ্যারো, এই যে কন্টেন্টস অ্যাজ রো, সরাসরি কন্টেন্টস কে কল করে দিয়েছে, বাট আমরা তো এটাকে কন্টেন্টস একটা অ্যারেতে নিয়ে নিয়েছি, তারপরে রো অবজেক্ট আকারে ভ্যালু গুলো দিচ্ছে, যে অপশনস এর এগেনস্টে রো অপশন সাইজ, কত সুন্দর। হ্যাঁ, তো আমরা কিভাবে দিব একটু খেয়াল করি, যদি আমরা এখান থেকে বলি contents as $v contents, তো সেক্ষেত্রে ইমেজ, প্রথমটা কি ইমেজ না, প্রথমটা যদি ইমেজ হয় তাহলে আমরা অ্যাসেটের মধ্যে সরাসরি কি বসিয়ে দিব, v content, ইমেজ তো এরকম না, অপশনস, তারপরে হচ্ছে ইমেজ, এইটা কি হবে, আচ্ছা আসলে তো হ্যাঁ এটা গেল, এখানে কি হবে $v underscore content name, name contents and name, হ্যাঁ, প্রোডাক্ট আইডি বলতে আমাদের কোনো কিছু নেই, বাট এটা হচ্ছে প্রাইস, প্রাইস, তারপরে আর কি, এটা কোয়ান্টিটি টোয়ান্টিটি এখানে বসবে, এই যে ভ্যালুর মধ্যে আপনি কতগুলো কোয়ান্টিটি কিনতে যাচ্ছেন, QTY, এই জায়গাটাই বসবে হচ্ছে টোটাল, কার্ড প্রবাবলি, কার্টের সাব টোটালটা, টোটাল হচ্ছে গ্র্যান্ড টোটাল, রাইট, সেটাই হওয়ার কথা। আচ্ছা, গ্র্যান্ড টোটাল বা আদার্স যদি ভুল হয় টিউটোরিয়ালতে আছে, রাইট। দেখেন আমাদের এখানে ডাইনামিক ডাটাগুলো আসার কথা, আমরা যদি শার্টটা, এই যে আসি, শার্টও আসে এবং একই প্রাইস আসে, এবং একই প্রাইস আসার পেছনেও কারণ আছে, হবে, হ্যাঁ, টোটালটা ওইরকমই একটা কিছু দেখাচ্ছে, আমরা সাইজে নিয়ে আসি তারপর বোঝাই সব ঠিকঠাক আছে, মনে হচ্ছে এখন একটু শেপে আসে, টাকা পয়সা হিসেব নিকেশে গন্ডগোল আছে, এটা তো এরকম আসছে 500 টাকা হিসেব, এটা এই হিসেব 10টা হিসেব, এরকম একটা ভ্যালু, টোটাল ভ্যালু দিচ্ছে, বাট আমাদের একটু টিউটোরিয়াল থেকে দেখতে হবে যে কোন ভ্যালুটা কার জন্য, এই যে প্রাইস টোটাল, এটা আমাদের ইউজ করতে বলছে, হ্যাঁ, প্রাইসের পর কন্টেন্টস এর পর আমরা সাব টোটাল ইউজ করেছি, ইউজ করব কি টোটাল, ওরা কি ফাংশন ইউজ করেছে না, শুধু টোটাল ইউজ করেছে, আর আরেকটা দেখেন টোটাল, তারপরে হচ্ছে সাব টোটাল, হ্যাঁ, সাব টোটাল একটা ফাংশন আছে, সাব টোটাল হচ্ছে সম্ভবত, আবার আরেকটা ফাংশন আছে গ্র্যান্ড টোটাল, হ্যাঁ, আবার ট্যাক্স আছে, ও তার মানে হচ্ছে টোটালটা হচ্ছে সবগুলো প্রোডাক্টের যোগফল, ট্যাক্স আর সাব টোটালের যোগফল হচ্ছে টোটাল, হ্যাঁ, সো আমাদের
ধরা আর কি পেয়েছে, বাট স্টিল কিছু অ্যাবনর্মাল ভ্যালু বা ডাটা আসার কথা। কোথায় কোনো কিছু ভুল হয়েছে? কোথায়? ও এখানে তো কিছু, এখানে হচ্ছে $v_ contents object total, এটা তো বানানো, রাইট? এটা অটোমেটিক ওর ভেতরে তৈরি হয়েছে। আর আমার অ্যারেটাও উপরে সম্ভবত প্রিন্ট করা আছে, অ্যারে প্রিন্টিংটাও তুলে আমরা তো বুঝতেই পারলাম যে অ্যারে ভেতরে ডাটা আছে। এই যে দেখেন, বাট এখানে হিসেব নিকেশ আছে, আর একটু গন্ডগোল বেঁধে গেছে। আমার হওয়ার কথা 530, 3000, বাট 3600। 630 টাকা ট্যাক্স যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এখানেও 42,000 টাকা ট্যাক্স যুক্ত হয়ে গেছে। এত টাকা কেউ ট্যাক্স দেবে? হ্যাঁ, প্রোডাক্ট গেলে। সো ট্যাক্স এর ভেতরে ইনবিল্ড আছে। হ্যাঁ, ল্যারাভেলে কার্ড ক্লাসে যেটা হয় যে 21% এর একটা ট্যাক্স ডিফল্ট দেওয়া থাকে। সো ভেন্ডরে যাবেন, ক্লুডিমিনাসে যাবেন, হ্যাঁ, শপিং কার্টে যাবেন, কনফিগে যাবেন, ঠিক আছে, cart.php, এই যে এখানে ট্যাক্স দেওয়া আছে কত, 21% ডিফল্ট। মানে আপনি এখানে যা দেবেন, হ্যাঁ 21% করে ট্যাক্স কাটছে সে। এখন আমি যদি আমার 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 মন্ত্রী মহোদয় বলে যে 4.5% ট্যাক্স, তাহলে আমি 4.5% দিব। আর আমি যদি এখানে বসিয়ে দিই 0, ওর তো ক্ষমতাই নাই কোথায় কি বসালাম, তাহলে তো ধরতেই পারবে না। হ্যালো হ্যালো, আচ্ছা দেখেন এখানে ট্যাক্স 0 বসানো হয়েছে, এবার ক্যালকুলেশনটা ঠিক আছে। ক্যাশ নিয়ে নিয়েছে এটা। স্টিল আছে, ওটা সহ ক্যালকুলেট হয়ে গেছে। যখন বসে গেছে তখন সেশনে ওই হিসেবেই গেছে। স্যার আমরা যদি টেমপ্লেট সেভ করি তাহলে তখন সেক্ষেত্রে আমাদের এটা কি হবে? যে টেমপ্লেট, কোন টেমপ্লেট? HTML টেমপ্লেট বা WordPress টেমপ্লেট বা সেক্ষেত্রে আমরা কিভাবে অনলাইনে সেল করব? ওটা সাবমিট করার রুলস আছে, ওই অনুযায়ী সাবমিট করতে হয়, নিয়ম কানুন মেনে। দেখেন আমি ভিন্ন কোনো প্রোডাক্ট কার্টে তুলি, 8,000 টাকার সিম্ফনি প্রো মোবাইলটা কিনি। হ্যাঁ, এটা আমি 2টা কিনি, এইবার কিন্তু ঠিকই আছে, 16,000ই দেখাচ্ছে। আবার হ্যাঁ, এটা ওয়ালটন, ওয়ালটন 3টা কিনি, 10,000 টাকা করে, 30 টাকা কাজ করছে, রাইট? তারপরে হচ্ছে সাবটোটালটার জন্য সাবটোটাল ফাংশন, ট্যাক্সের জন্য আমরা ট্যাক্স ফাংশন কল করতে পারি, আর টোটালের জন্য টোটাল, হ্যাঁ, ট্যাক্স টোটাল ফাঁকি দিয়ে দিয়েছে। তো কেউ যদি দেখে এডিট আর ডিলেটটা করে আনতে পারেন ভালো, এই প্লাস মাইনাস বাদ দিয়ে এখানে একটা আপডেট বাটন দিয়ে দেবেন, আর এখানে রিমুভের আইকন দেওয়া আছে। একটু হিন্টস দিয়ে দিচ্ছি, রো আইডি বলে একটা ইন্ডেক্স আছে যেটা ইউনিক, বিশাল একটা নাম্বার হয়, ইন্ডেক্সের নাম কি রো আইডি। তো ওইটা ধরে আপনি ডিলেটও করতে পারবেন, ডকুমেন্টেশন সব আছে।
আজকে এই পর্যন্ত রাখছি। প্রজেক্টের যে আপডেট আমি দেখাতে বলেছি এটা কিন্তু দেখাতে হবে, তাই বলে আবার আশা বন্ধ করে দেবেন। আমার কথা একটু করে ফেলেন প্লিজ।